এখনো চারিদিক রজনীগন্ধার গন্ধে ম ম করছে। পরশু বাণীব্রতর বউ ভাত ছিল, কাল অবধি আত্মীয় স্বজনরা ছিল। আজ সকাল থেকে বাড়িটা ফাঁকা হয়েছে। সুলেখার উপর দিয়ে এই কদিন যেন ঝড় গেছে। ছেলের মায়ের ঝক্কি তো থাকবেই, তাও আবার একমাত্র ছেলের মা। সব দিক নজরে রাখতে হয়েছে। আপ্যায়নে ভুল ত্রুটি হলে শুধরে নেওয়ার সুযোগ নেই। দুপুরে খাওয়ার পর সবাই বিশ্রাম নিচ্ছে। সুলেখার মাথায় একরাশ উদ্বেগ, তাই শরীরে ক্লান্তি থাকলেও চোখে ঘুম আসছে না। এ যেন পরীক্ষার খাতা জমা দিয়ে রেজাল্টের অপেক্ষায় বসে থাকা। সুলেখার স্বামী প্রিয়ব্রত ঘুমে অচৈতন্য। তার উপর দিয়েও গত কয়েকদিন কম ধকল যায়নি। সুলেখা ব্যালকনিতে এসে নিজের চেয়ারে বসল। শীতের বিকেল বড় তাড়াতাড়ি ফুরিয়ে যায়। 4টেও বাজেনি, এখনই আলো নিভে আসছে। সুলেখার মাথায় সবসময় কে যেন ঘা দিচ্ছে। খালি মনে হচ্ছে এত তাড়াতাড়ি ঝোঁকের মাথায় সব কিছু করাটা বোধহয় ঠিক হলো না। মা, এখানে বসে আছো? ঘুমাওনি? নতুন বৌমা আনন্দের গলা পেয়ে চমকে ওঠে সুলেখা। একটু সামলে নিয়ে হেসে বলল, ওমা, তুই উঠে পড়েছিস? বানি কি করছে? আনন্দী পায়ে পায়ে সুলেখার দিকে এগিয়ে আসে। রেলিংয়ে ভর দিয়ে একটু ঝুঁকে নিচের দিকে তাকায়। তারপর নিজের মনে বলে, 5তলা থেকে নিচটা কি ছোট লাগে, তাই না? আমাদের তো দোতলা বাড়ি। জোরে কথা বললেই রাস্তা থেকে শোনা যেত। এখানে জোরে ডাকলেও বোধহয় কেউ শুনতে পাবে না। আনন্দের কথা শুনে সুলেখা মৃদু হাসে। বাড়ি থেকে ফ্ল্যাটে এলে একটু অন্যরকম লাগে বইকি। কদিন গেলেই শুয়ে যাবে। বানি কি করছে বললি না তো? আনন্দি চুপ করে যায়। একটু পরে বলল, ল্যাপটপে কাজ করছে। সে কি, একটুও রেস্ট নিল না? তুই কিছু বললি না? 1 সপ্তাহ ছুটি রয়েছে। কি এমন কাজ? বাণীর সবেতেই বাড়াবাড়ি। আনন্দী মাথা নিচু করে নেয়, ধীরে ধীরে বলল, আমি অনেকবার শুতে বলেছিলাম। সুলেখার বুকটা ছলাৎ করে উঠল। অশনি সংকেত টের পায়। আনন্দীর শুকনো মুখ দেখে বাকিটা বুঝে নিতে অসুবিধা হয় না সুলেখার। আয় আনন্দী, আমার পাশে একটু বস। তুমি চা খাবে মা? বানাবো? দূর, এখন কি চা খাবো? 7টার আগে এখানে কেউ চা খায় না। তবে বাণীর জন্য কফি করতে পারিস। কাজের সময় ওর কফিতে না নেই। একটু বেশি দুধ দিয়ে ঘন কফি, তবে চিনি 1 চামচ। আনন্দী অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি করব? যদি পছন্দ না হয়? বলে দিলাম তো কেমন কফি পছন্দ করে। তোর নিজের জন্যেও 1 কাপ বানিয়ে নে। তারপর দুজনে কফি খেতে খেতে বেড়াতে যাওয়াটা ঠিক করত। আনন্দী মাথা নিচু করে নেয়। সুলেখা আনন্দীর মুখ থেকে কিছু শোনার জন্য উদগ্রীব হয়। কোনো উত্তর নেই দেখে সুলেখা বলল, বানি কিছু বলেনি? না। তাহলে এখন ঠিক বলবে। যা, কফিটা বানিয়ে নিয়ে ঘরে যা। মাথা নেড়ে সম্মতি জানিয়ে আনন্দে উঠে পড়ল। সুলেখার কেমন যেন মায়া হয়। সেই ছোট থেকে আনন্দীকে দেখছে। বড় ঠান্ডা নিরীহ মেয়ে। এক কথাতে বাণীর জন্য পছন্দ করেছে সে। কিভাবে ছেলের বিয়েটা তড়িঘড়ি সুলেখা দিয়েছে তা কেবল সেই জানে। 3জনের সংসারে বরাবরই সুলেখা সর্বময় কর্ত্রী। সুলেখার স্বামী প্রিয়ব্রত নিজের ব্যবসা কারখানা নিয়ে দিবারাত্র ব্যস্ত। অর্থ উপার্জন ছাড়া সাংসারিক কোনো দিকে মাথা ঘামায় না। স্ত্রীর প্রতি অগাধ ভরসা। সুলেখার যে কোনো সিদ্ধান্ত প্রিয়ব্রত মাথা পেতে মেনে নেয়। তার অকাঠ্য যুক্তি, যে যেটা বোঝে তাকে সেটাই করতে দেওয়া উচিত। সুলেখার ছেলে বাণীব্রত অর্থনীতির প্রফেসর, সদ্য জয়েন করেছে। ছোট থেকে অত্যন্ত মেধাবী ছাত্র। পড়াশোনা গবেষণা নিয়ে থাকে। ছেলের বিয়ে নিয়ে সুলেখা হয়তো ঠিক এখনই ব্যস্ত হতো না, যদি না নয়নিকা এমনটা করত। ব্যাপারটা নিয়ে 3জনের নিস্তরঙ্গ জীবনে গত কয়েক মাসে অনেক ঝড় বয়ে গেছে। নয়নিকা বাণীব্রতর কলেজের সহপাঠী। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম। দুই পরিবারে কারোর কোনো আপত্তি ছিল না।
নয়নিকাকে পুত্রবধূ হিসেবে সুলেখার খুব পছন্দ ছিল। সুন্দরী, স্মার্ট, উচ্চশিক্ষিতা, তার ছেলের পাশে একদম মানানসই। গত কয়েক বছরে নয়নিকা এ বাড়ির প্রায় সদস্য হয়ে উঠেছিল। সে যে কোনোদিন বাণীর জীবন থেকে স্বেচ্ছায় চলে যাবে এ কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। হঠাৎ গত বছর নয়নিকা জানালো সে কানাডা যাচ্ছে। ওখানে ভালো ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে, ডক্টরেট করবে। সুলেখার বুক কেঁপে উঠেছিল। তার মানে বাণীও চলে যাবে। একটু ভয় মিশ্রিত গলায় সুলেখা ছেলেকে বলেছিল, মানে তুইও ও দেশে? বাণীব্রত হেসে মায়ের গা ঘেঁষে বলেছিল, ভয় পেও না, আমি যাচ্ছি না। আমি ডক্টরেট যখন এখানে করেছি তখন আপাতত এদেশেই থাকছি। সুলেখা হতবম্ব হয়ে যায়। তার মানে নয়নিকা একা যাবে? কিন্তু সে তো অনেক দিনের ব্যাপার। অনেক দিন নয় মা, চিরদিনের। ও পরিষ্কার বলে দিয়েছে ওর সাথে সম্পর্ক রাখতে হলে আমাকে এখনই ওর সাথে যেতে হবে। আমিও বলে দিলাম সেটা সম্ভব নয়। অতএব সব কিছু রীতি। সুলেখা কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। খুব মন দিয়ে ছেলের মুখের অভিব্যক্তি পড়বার চেষ্টা করেছিল। ছেলের চোখে মুখের বিধ্বস্ত ভাব তার চোখ এড়ায়নি। এত বছরের একটা সম্পর্ক কি অনায়াসে ভেঙে দেওয়া যায়? ছেলের ভেতরের যন্ত্রণা টের পায় সুলেখা। সুলেখা সব রকম চেষ্টা করেছিল। অনেক কাঠখড় পুড়িয়ে নয়নিকার সাথে আলাদা করে দেখাও করেছিল। কিন্তু কথা বলে সুলেখা বুঝেছিল মেয়েটি অত্যন্ত স্বার্থপর। যতদিন তার ছেলেকে প্রয়োজন ছিল ঠিক ততদিন নিখুঁত অভিনয় করে গেছে। কেরিয়ারের জন্য বাণীকে এতকাল শুধু সিঁড়ির মতো ব্যবহার করেছে। সুলেখার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ছেলের এই যন্ত্রণা সহ্য হচ্ছিল না। সুলেখার কাছের বন্ধুরা অনেকেই বাণীর তাড়াতাড়ি বিয়ে দেওয়ার পরামর্শ দিল। তাদের যুক্তি, প্রলেপ না পড়লে ঘা শুকোবে না। সুলেখা দিশাহারা হয়ে পড়েছিল। প্রিয়ব্রত এই প্রথমবার বেশ চিন্তিত হয়ে পড়ল। যদিও বাণীব্রতর মধ্যে বিশেষ পরিবর্তন সুলেখার চোখে পড়েনি, তবে আজকাল সে একটু বেশি চুপচাপ থাকে। ছেলের দিকে চেয়ে সুলেখার চোখ ফেটে জল আসে। শান্ত, নির্বিবাদী, পড়াশোনায় ডুবে থাকা ছেলেটার কি সত্যি এই আঘাতটা প্রাপ্য ছিল? সুলেখা জানে বাণী এতটাই চাপা যে মনের তল পাওয়া দুষ্কর। এর বেশ কিছুদিন পর সুলেখা ছেলেকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে, নয়নিকার খবর জানিস? ও দেশে চলে গেছে। মায়ের কথায় খুব সাধারণভাবে বাণীব্রত বলেছিল, এর মধ্যেই তো যাবার কথা ছিল। তোর সাথে কথা টথা হয়? না, তবে একটা খবর পেলাম। সুলেখার গলায় প্রবল উৎকণ্ঠা জড়ে পড়েছিল। কি খবর? নয়নিকার রেজিস্ট্রি হয়ে গেছে। ওর বাবার বন্ধুর ছেলে, কানাডায় থাকে। সুলেখা কি বলবেন ভেবে পেল না। একটু পরে যতটা সম্ভব স্বাভাবিক গলায় বলেছিল, যাকগে যা, যার যেটা ভালো মনে হয়েছে সে সেটা করেছে। আমি ভাবছি তোর এবার বিয়ে দেব। অনেক পড়াশোনা হয়েছে, এবার একটু সংসারী হ। বাণীব্রত মায়ের দিকে চেয়ে হেসে ফেলে। আমাকে ঠিক কতটা ছোট ভাবো মা? সান্ত্বনা দিচ্ছ? ও বিয়ে করেছে বলে আমাকেও করতে হবে? তোর অসুবিধা কোথায়? প্রতিষ্ঠিত হয়েছিস। আমার আর তোর বাবার তো কিছু স্বপ্ন আছে। একটা মেয়ে যে তোর কথা ভাবলো না তার জন্য তুই কেন কষ্ট পাবি? কে বলেছে আমি কষ্ট পাচ্ছি? সুলেখা নিজেকে সামলাতে পারে না। ছেলেকে জড়িয়ে ফুপিয়ে ওঠে। বাণীব্রত মাকে সামলাতে ব্যস্ত হলো। আচ্ছা, আমি কি বলেছি কোনোদিন বিয়ে করব না? আর কটা দিন যাক। সুলেখা একটু শান্ত হয়। ছেলের গায়ে হাত বোলাতে বোলাতে বলে, আমার ছেলের সাথে যে এমন করতে পারে তার কোনোদিন ভালো হবে না। অনেক ভালো মেয়ে তোর জন্য আনবো, দেখিস। বাণীব্রত আর কথা বাড়ায় না। ওর মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলো। ওর কোন ব্যর্থতায় মায়ের ভেঙে পড়া মুখ আর সাফল্যে মায়ের হাসি মুখটা চোখের সামনে ভেসে ওঠে। সে অনুভব করে মায়ের পৃথিবীটা আজও শুধু তাকে ঘিরেই আবর্তিত হয়। আরও মাস 6 কেটে গেছে। সুলেখা বাণীব্রতর বিয়ের জন্য এবার উঠে পড়ে লিখেছে। অনেক মেয়ে দেখা ইতিমধ্যে হয়ে গেছে।
বাণীব্রত অবশ্য এখনো মেয়ে দেখতে কোথাও যায়নি। সে বলেই দিয়েছে মা বাবার পছন্দ তার পছন্দ। এর মধ্যে সুলেখার পিস্তত দিদি বাণীব্রতর জন্য তার ভাসুরের মেয়ে আনন্দীর সম্বন্ধ নিয়ে এলো। আনন্দীকে ছোট থেকেই সুলেখা দেখে এসেছে। বাণীব্রত উৎসব অনুষ্ঠানে বার কয়েক দেখেছে। ফর্সা টুকটুকে লক্ষ্মীর প্রতিমার মতো চেহারা, হাসি খুশি আমোদে মেয়ে। আনন্দী ইংলিশ অনার্সের ছাত্রী, গ্র্যাজুয়েট হয়ে এখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। 3 বছর আগে হঠাৎ বাবা মারা গেছে। মায়ের শরীরও খুব ভালো নয়, তাই মা মেয়েকে এখনই পাত্রস্থ করতে চাইছেন। আনন্দের সম্বন্ধ পেয়ে সুলেখা যেন হাতে চাঁদ পেল। এত চেনাশোনার মধ্যে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দুবার ভাবেনি সুলেখা, যতটা সম্ভব তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলেছিল। কিন্তু এখন সুলেখার মনে হচ্ছে ওদের দুজনকে বোধহয় আরও কিছুটা সময় দিলে ভালো হতো। পরস্পর কথা বলে নেওয়ার হয়তো দরকার ছিল। রাতে খাবার টেবিলে কথাটা সুলেখাই তুলল। বাণী কোথায় বেড়াতে যাবি, কিছু ঠিক করলি? প্রিয়ব্রত হেসে ফেলে। বাণীও মুখ টিপে হাসল। মাথা নিচু করল আনন্দী। সুলেখা বিরক্ত হয়। আচ্ছা, এতে হাসির কি আছে? বিয়ের পর তো কোথাও একটা যাবে, ভাবনা চিন্তা তো করতে হবে। প্রিয়ব্রত আরও জোরে হেসে ওঠে। তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, ভাগ্য করে এমন মা পেয়েছিস বানি। তোদের হানিমুন নিয়ে তোর মায়ের ঘুম হচ্ছে না। আমি তো আমার মায়ের কাছে বিয়ের প্রথম বছর বেড়াতে যাওয়ার কথাই তুলতে পারিনি। কত শখ ছিল, গেলাম কবে, তুই হবার পর। আহ, তুমি থামো তো। আমাদের যুগ আর এই যুগ। আনন্দিত তো একটা শখ আহ্লাদ আছে। হাসতে হাসতে বাণী বলল, আচ্ছা মা, আনন্দী কি পালিয়ে যাচ্ছে? ঠিক সময় যাব। না না, তা বললে হবে না। সামনে তোর কলেজের ছুটি পড়বে, তখনই যা। প্রিয়ব্রত আনন্দীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, আনন্দী, তোমার কোন জায়গা পছন্দ, পাহাড় না সমুদ্র? তোমার শাশুড়িমা যখন জেদ ধরেছে তখন পাঠিয়েই ছাড়বে। আনন্দী লাজুক মুখে বলে, আমার কোনো পছন্দ নেই বাবা। ছোট থেকে কোথাও তো তেমন যাইনি, সব জায়গায় নতুন। আনন্দীর কথায় কি যেন ছিল। বাণীব্রত চোখ তুলে তাকায়। সত্যি আনন্দী কোনোদিন বেড়াতে যায়নি। সে অবাক হয়। এখনো ভালো করে পরিচয় হলো না, তাই আনন্দীর জীবনের কোনো কথাই বলতে গেলে সে জানে না। তারও তো কত কিছু বলার আছে। নয়নিকার ব্যাপারটা বিয়ের আগেই বলতে চেয়েছিল, শুধু মায়ের জন্য বলা হলো না। বাণীব্রত একরাশ চিন্তায় ডুবে যায়। কি এত ভাবছিস বাণী? মায়ের ডাকে স্তম্ভিত ফেরে বাণীর। কিছু না। 2 দিন কেটে যায়। বাণীব্রত ইতিমধ্যে বার কয়েক নয়নিকার কথা আনন্দীকে বলতে চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই আনন্দীর নিষ্পাপ হাসিমুখ ওকে আটকে দিয়েছে। বারবার মনে হয়েছে ওর তো কোনো চাহিদা নেই, দাবি নেই। শুনলে কতটা কষ্ট পাবে কে জানে। কিন্তু না বলেও উপায় নেই। সামনে না থেকেও নয়নিকা যেন প্রাচীরের মতন ওদের দুজনের মাঝখানে রয়ে গেছে। স্বাভাবিক দাম্পত্যের সূচনা ঘটতে দিচ্ছে না। সুলেখা বুঝতে পারছে বাণী আর আনন্দীর একটু নিজস্ব সময় দরকার। এই 4 দেওয়ালের মধ্যে ওরা হয়তো সহজ হতে পারছে না। সারাদিন আনন্দী তার পায়ে পায়ে ঘুরছে, আর বাণী নিজের কাজে মগ্ন থাকছে। ছেলেকে হাতের তালুর মতো চেনে সুলেখা। জানে নয়নিকার কথা যতক্ষণ না বলতে পারছে ও আনন্দীকে কিছুতেই আপন করতে পারবে না। বিয়ের আগেই বলবে বলেছিল, সুলেখাই বাধা দিয়েছিল। বুঝিয়েছিল এটা এমন কিছু ব্যাপার নয়, বিয়ের পর আনন্দীকে বলে দিলেই হবে। 2 দিন পরে ওরা দিরাগমনে যাবে। ফিরে এসে বাণী কলেজে জয়েন করবে, কাজের মধ্যে ডুবে যাবে। সুলেখার খুব ইচ্ছে মাঝের 2 দিন ওরা একটু একা সময় কাটাক, কাছে পিঠে কোথাও ঘুরে আসুক। কিন্তু কি করে পাঠাবে? বাণী তো শুনলেই হেসে উড়িয়ে দেবে। সহজে যাওয়ার ছেলে সে নয়। বিকেল থেকে একটার পর একটা উপায় ভেবে যাচ্ছে সুলেখা। কারোর সাথে যে আলোচনা করবে সে পথ নেই।
এমনকি তার স্বামীও এসব নিয়ে ঠাট্টা শুরু করবে। শেষ পর্যন্ত একটা উপায় ভেবে বাণীর ঘরে ঢুকলো সুলেখা। চারদিক নিপুণ হাতে গোছানো, ঘরময় নতুন শাড়ি, গয়না, পারফিউমের একটা মিষ্টি গন্ধ। বাণী বইপত্র নিয়ে টেবিলে বসেছে, আনন্দী আলমারি খুলে কি যেন গোছাচ্ছে। সুলেখার গলার স্বর সপ্তমে। হ্যাঁ রে, সব কিছুতে তোর এত বাড়াবাড়ি কেন? মায়ের অতর্কিত আক্রমণে হতভম্ব বাণীব্রত। আমি আবার কি করলাম? নতুন বউ সারাদিন চুপ করে বসে থাকবে আর তুই কাজ করে যাবি? এই তো 2 দিন পরে ওদের বাড়ি যাব। এখন আর কোথায় যাব? নিজের কিছু কাজ জমেছিল, সেগুলো সারছি। একটু পরে নরম গলায় সুলেখা বলল, তা বললে হবে না। চল, কাল সবাই মিলেই কোথাও যাই। সমুদ্রের ধারে কোথাও চল। তুই তো লং ড্রাইভে যেতে ভালোবাসিস। তুমি সত্যিই যাবে? বাণীব্রতর গলায় উচ্ছ্বাস। হ্যাঁ, যাব। তোর বাবাকে রাজি করাবার দায়িত্ব আমার। দীঘার দিকেই চল। ফেরার সময় কোলাঘাটে রাঙাদির বাড়ি ঘুরে ফিরব। কাল গিয়ে পরশু ফিরব। কথাগুলো বলে সুলেখা আনন্দীর দিকে তাকায়। আনন্দীর মুখটা হঠাৎ খুশিতে ঝলমল করে উঠেছে। আনন্দী, ব্যাগ গুছিয়ে নে। 2 দিনের ব্যাপার, বেশি কিছু নিতে হবে না। চল, খুব হৈ হৈ করব। যাই, তোর বাবাকে বলি। যাই হোক, সুলেখার ওষুধে কাজ হলো। কয়েক ঘন্টার মধ্যে বাড়ির পরিবেশ আমূল বদলে গেল। বাণীব্রত আনন্দীর সাথে হাত লাগিয়ে ব্যাগ গুছিয়ে নিল। 2-1টা হোটেলে কথা বলে রাখলো। এদিকে প্রিয়ব্রত স্ত্রীর কথা একবারেই মেনে নিয়েছে। নতুন পুত্রবধূকে নিয়ে প্রথমবার বেড়াতে যাওয়ায় তার প্রবল উৎসাহ। পরদিন খুব ভোরে গাড়িতে স্টার্ট দিল বাণীব্রত। আনন্দী একটা লাল টুকটুকে সালোয়ার পরেছে, ফর্সা মুখে খোলা চুলে খুশি যেন উপচে পড়ছে। সুলেখার নির্দেশে আনন্দী আজ স্বামীর পাশে বসেছে। পিছনের সিটে সুলেখা আর প্রিয়ব্রত। দ্বিতীয় হুগলি ব্রিজ কোনা এক্সপ্রেস ধরে গাড়ি এগিয়ে চলেছে। বাণীব্রত চোখ চলে যাচ্ছে আনন্দীর দিকে। কি অপূর্ব লাগছে আনন্দীকে। তাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে বাণীব্রতর, কিন্তু কোথায় যেন তার আটকে যাচ্ছে। মনে মনে ঠিক করে নেয় সমুদ্রের অসীমে দাঁড়িয়ে আজ সে আনন্দীকে নয়নিকার কথা বলবেই। তারপরেই ভাবলো, মা বাবা তো সাথে থাকবে, কতক্ষণ সময় বা আনন্দীকে একা পাবে। বাণী, কোলাঘাটে থামিস কিন্তু। মায়ের কথায় স্তম্ভিত ফিরল বাণীব্রতর। চিন্তা করো না, ওখানেই ব্রেকফাস্ট করব। কয়েক ঘন্টার মধ্যে কোলাঘাটে এক বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালো বাণীব্রত। প্রায় সাথে সাথে সুলেখার ফোনটা বেজে উঠল। প্রিয়ব্রত একটু বিরক্ত হয়ে সুলেখাকে কিছু বলতে যাবে, তার আগেই সুলেখা শুরু করে দিল। ও রাঙাদি, এই তো তোদের বাড়ির কাছে চলে এসেছি, কোলাঘাটে পৌঁছে গেছি। সুলেখার কথা শুনে বাবা ছেলে অস্থির হলো। বাণীব্রত বলল, আচ্ছা, মার কি দরকার ছিল বলো তো বাবা? রাঙামাসিকে তো চেনে, এবার কি ছাড়বে? একবার ঘুরে যা বলে নাছোড়বান্দা হবে। ঠিক বলেছিস, কোনোদিন বুদ্ধি হলো না। একে সে অসুস্থ বলে তোর বিয়েতে আসতে পারলো না, এবার একবার দেখা হলে 2 বোনে এমন গল্প শুরু করবে যে সময়ের জ্ঞান থাকবে না। গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে সুলেখা বলল, তোমরা গিয়ে বসো, আমি আসছি। প্রিয়ব্রত একরাশ বিরক্তি নিয়ে ঝাঁঝিয়ে ওঠে, সেই ভালো, তুমি কথা বলো, আমরা বরং খাওয়া দাওয়া করি। চলে আয় বাণী, আনন্দী এসো। কিছুক্ষণ পরে সুলেখা গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে রেস্টুরেন্ট ঢুকলো। তারপর টেবিলে বসে একদমে বলতে শুরু করলো, কিচ্ছু করার নেই, রাঙাদির বাড়ি যেতেই হবে, খুব কান্নাকাটি করছে। 2 মাস ধরে পা ভেঙে বেচারি শুয়ে আছে, কোনো কথা শুনছে না। শেষ পর্যন্ত বলেছি আমরা যাচ্ছি, কিন্তু বাণী আনন্দী যেতে পারবে না। ওরা প্রথমবার বেড়াতে যাচ্ছে, বাধা দিতে পারবো না। বাণী, তোরা খেয়ে নিয়ে রওনা দে, আমি আর তোর বাবা রাঙাদির কাছে থেকে যাই। কাল সন্ধ্যায় তোরা রাঙামাসির সাথে দেখা করে আমাদের নিয়ে যাস। প্রিয়ব্রতর অবাক চোখ চেয়ে আছে স্ত্রীর দিকে, কিছুই যেন মাথায় ঢুকছে না।
কাল থেকে আসবে বলে এত উৎসাহ, আর এখন দিদির একটা ফোন পেয়ে সব বাতিল করে দিল। তার মতামত পর্যন্ত নিল না। কি গো, তুমি কিছু বলবে না? আমরা তো অসংখ্যবার দীঘা গেছি, আর এ তো মোটে একটা দিনের জন্য যাওয়া। এবার না হয় নাই বা গেলাম। প্রিয়ব্রত ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে, তবে নতুন পুত্রবধূর সামনে সব কিছু বলা মানায় না। আনন্দে না থাকলে সে আজ সুলেখাকে বুঝে নিত। শুধু বিরক্তির সাথে বলল, আমি ওখানে গিয়ে কি করব? তোমরা দুই বোনে তো গল্প করবে। কেন, জামাইবাবুর সাথে মাছ ধরবে? রাঙাদি বলল, জামাইবাবু সব ব্যবস্থা করে রেখেছে। মানে, ওরা জানতো আমরা আসবো? না না, তা কেন? মানে জামাইবাবুর তো ওসব নিয়েই থাকে। রিটায়ার হয়ে কি আর করে? প্রিয়ব্রতর মাথায় এতক্ষণ এ ব্যাপারটা ছিল না। একসময় মাছ ধরার প্রবল নেশা ছিল তার। এমন একটা সুযোগ সে লুফে নিল। আনন্দী এবার ধীরে ধীরে বলল, আচ্ছা মা, আমরাও তো মাসির বাড়ি থেকে যেতে পারি। না না, একদম নয়। তোরা দেরি করিস না, কাল তো মাসির সাথে দেখা হবে। বাণীব্রত এক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে আছে। সে ধরে ফেলেছে মায়ের কারসাজি। শুধু অবাক হচ্ছে, মায়েরা এত দূর ভাবতে পারে। সব মা কি পারে, নাকি একমাত্র তার মা পারে? মা কি করে বুঝলো চার দেওয়ালের মধ্যে ও নয়নিকার কথাটা আনন্দীকে বলতে পারছে না? কি করে বুঝলো আনন্দীকে আপন করে নিতে ওর একটু একান্ত সময় দরকার? সুলেখার ব্যস্ত গলা, বানি, দেরি করিস না, তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়, তাহলে 10টার মধ্যে পৌঁছে যাবি। বাণী প্রথম মৃদু হেসে মায়ের দিকে তাকায়। এটা কি ঠিক হলো মা? খুব ঠিক হলো। গাড়ি থেকে বাবা মায়ের ব্যাগগুলো নামালো বাণীব্রত। তারপর গাড়িতে ওঠার আগে মায়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, তোমার সব কারসাজি কিন্তু ধরে ফেলেছি। আমাকে বাবার মতো বোকা ভেবো না। সুলেখা মুচকি হাসল, চাপা স্বরে বলল, জানি তো তুই বুঝতে পারবি। যা, আনন্দীকে আপন করে নে। ওদের গাড়িটা ছেড়ে দিল। পরম স্বস্তিতে সুলেখা চোখ বুজে বলল, দুগ্গা দুগ্গা।